দৃষ্টিশক্তির জন্য চোখে কোন দুটি কাজ বেশি থাকে জানো? খুবই ভালো একটা প্রশ্ন। দেখো এটা কোনটা হবে, রড এবং কোন কোষ। কোন কোষ হবে, দেখো এখানে ব্যাখ্যাটা দেখো। রেটিনার থাকা রড কোষ অন্ধকারে দেখা যায়, আর কোন আমরা যে অন্ধকারে দেখতে পাই সেটা কোন কোষের মাধ্যমে বলো, রড কোষ, এটা অন্ধকারে দেখা যায়। আর কোন কোষ, কোন কোষের মাধ্যমে কি পাওয়া যায়, রঙিন আকাশ থেকে আমাদের আকাশটাকে কিরকম, মানে আমাদের আকাশটা কিরকম দেখায়, সেটা ছিল কি লাল নীল কালো, সেটা ছিল কালো দেখায়। কোশ্চেন কোথায় আছে, এই গুরুত্বপূর্ণ 25টি সায়েন্সের প্রশ্ন নিয়ে এসেছে, ঠিক আছে? প্রশ্নগুলো দেখো একদম 100% আসার মতো। আরেকটা কথা, প্রশ্নগুলো এবং প্রশ্নগুলোর সাথে দেখো ব্যাখ্যাগুলো দেওয়া আছে, তাই সুন্দর করে একদম, যেটা নাও বুঝতে পারবে ব্যাখ্যা দেখে ঠিকই বুঝতে পারবে, ঠিক আছে? এই প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবে যে কতটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তাই প্রশ্নগুলো এড়িয়ে যেও না, একদম শুরু থেকে শেষ অবধি দেখো। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? এবং এই পিডিএফ পাওয়ার জন্য যার যার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাও, তাহলে এই ভিডিওটার বা এই পিডিএফটা পেয়ে যাবে, ঠিক আছে? দেখো শুরু থেকে দেখো। দেখলে তাহলে প্রথম প্রশ্নটা কি বলেছে, যে একটি সাধারণ দাঁড়িপাল্লায় ভারসাম্য বিন্দু কোথায় থাকে বা ফুলক্রম কোথায় থাকে? একটা দাঁড়িপাল্লা, দেখো তোমরা যদি দাঁড়িপাল্লা দেখো, আমি ব্যাখ্যা সহ বুঝিয়ে দিচ্ছি, বেশি টাইম লাগবে না। দেখো তো, দেখো একটা দাঁড়িপাল্লা আঁকলাম, সাপোজ ধরো একটা দাঁড়িপাল্লা মিডিলে ধরতে হয়, আর এখানে একটা দাঁড়িপাল্লা ধরো এখানে দেওয়া হয়, ঠিক আছে? আর এখানে, হ্যাঁ, তো এই দাঁড়িপাল্লা তোমরা নিজেরাই বলো এটাকে কি বলা হয়, মাঝের অংশটাকে কি বলা হয় বলো? মাঝের থাকে আসলে কি ভারসাম্য, বা এখানে ভারসাম্য মানে রক্ষা করে, আর এক পাশে থাকে কি ওজন, আর এক পাশে থাকে কি শক্তি, ঠিক আছে? তাহলে বলো দাঁড়িপাল্লার ভারসাম্য বিন্দু কোথায় থাকে, তাহলে বলে এই মাঝেরটাকে কি বলা হয়, ভারসাম্য বিন্দু। এটা তাহলে কোথায় থাকে, একদম মাঝে, ঠিক আছে? কোথায়? তাহলে অপশন নাম্বার কোনটা দেখছো, দেখো ওজন এবং শক্তির মাঝে, তার মানে এক পাশে ওজন থাকে, আরেক পাশে কি শক্তি থাকে, এর মাঝে থাকে। বুঝতে পারলে ভারসাম্যটা কোথায় থাকে, মাঝে, এটাকে বলা হয় কি ভারসাম্য। বুঝতে পারলে? এবং এখানে দেখো ব্যাখ্যা সুন্দর করে দেওয়া আছে, ব্যাখ্যাগুলো দেখে নিয়ে অটোমেটিকলি বুঝতে পারবে, ঠিক আছে? দেখো দাঁড়িপাল্লার কাছের মধ্যে ভারসাম্য মাঝে, ঠিক আছে? পরেরটা দেখো, আর্দ্র বাতাসে কুয়াশা বা শিশির তৈরি হওয়ার কারণ কি? দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর্দ্র বাতাসে কুয়াশা বা শিশির তৈরি হওয়ার কারণটা কি? এর কারণটা বলো কোনটা, তুষারপাত, হিমবাহ, ঘনীভবন না পেচ্ছিল? এর কারণটা হচ্ছে ঘনীভবন। কারণটা কি? কারণ ঘনীভবন মানে জানো, ঘনীভবন হচ্ছে বাতাস, মানে এটা কি, এইটার জন্য বলছি, ঘনীভবন সংকট আমি বলছি না। বাতাস ঠান্ডা হলে তার মধ্যে থাকা জলীয় বাষ্প তরলে পরিণত হয়, ঠিক আছে? যে বাতাসটা আছে আমাদের, যে এই বাতাসটা যখন ঠান্ডা হয়ে যায় না, তখন ওর মধ্যে একটা তরল পদার্থ থাকে, সেই তরলে কি হয়ে যায়, তরলে পরিণত হয়, আর এটাকে কি প্রক্রিয়া বলে, ঘনীভবন প্রক্রিয়া বলে। তুমি এটাকে ঘনীভবনের সংজ্ঞা ধরে নিতে পারো, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার সি। পরেরটা দেখো, অম্ল বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টি যাকে বলে, তার সেই অ্যাসিড বৃষ্টির পানির অম্লমাত্রা কত, ঠিক আছে? বা জলের অম্লমাত্রা কত, সেটা দেখো 7, 6.5 না 5.5 এরকম। দেখো আরেকটা ব্যাখ্যা দেখলেই তুমি বুঝতে পারবে, ব্যাখ্যাটা দেখো, যেটা আসলে সাধারণত বৃষ্টি নর্মাল আমাদের যে বৃষ্টির অম্লমাত্রা সেটা কত জানো, 5.5, কিন্তু যেটা অ্যাসিড বৃষ্টি হয় না সেটা 5.5 এর নিচে নেমে যায়, ঠিক আছে? তাহলে অপশন নাম্বার কোনটা হবে, সি। তাহলে কি হবে, আর এই 5.5 এর নিচে নামলে সেটাকে কি বলা হয়, অম্ল বৃষ্টি। দেখো এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? পরেরটা দেখো, নিচের কোন জীবাণু মানবদেহের জন্য উপকারী? আমাদের দেহের শরীরের জন্য বা মানবদেহের জন্য কোনটা উপকারী জানো? এটা সবাই জানো, বেশিরভাগই জানো। দেখো এটা আসলে কি, ল্যাপ্টোবাসিস। কারণটা কি? দেখো ল্যাপ্টোবাসিসটা কি, ব্যাখ্যাটা দেখো, ল্যাপ্টোবাসিসে হজমে সাহায্য করে। আমাদের যে কোনো একটা খাবারটা তাড়াতাড়ি হজম হবে সেটা সাহায্য করে কিনা, ল্যাক্টোবাসিস। এবং আরেকটা কাজে সাহায্য করে, সেটা আসলে দই বা ফার্মেন্টেড খাবারে থাকে, ঠিক আছে? এই দই বা ফার্মেন্টেড দইয়ের মধ্যে ল্যাক্টোসিস কিন্তু দই জমানোর কাজে ব্যবহার করে, ঠিক আছে? তারপরটা দেখো, জার্মান রূপা বা একটি সংকর ধাতু তৈরিতে কোন ধাতু ব্যবহার করা হয় বলো? এটা কি, এটা তো 100% লোকে জানো, খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্কটা। তামা দস্তা আর একটা কি, নিকেল। দেখো এখানে জার্মান রূপা আসলে কি, তামা দস্তা ওকে নিকেল দিয়ে একটি সংকর ধাতু, ঠিক আছে? এটা বেশি বললাম না। পরেরটা দেখো, এই কোন যন্ত্রটি তৃতীয় শ্রেণীর লিভার বা পোলের উদাহরণ? তৃতীয় শ্রেণীর লিভার বুঝো, তৃতীয় শ্রেণীর লিভার দেখো এখানে উদাহরণ দিয়ে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে ব্যাখ্যাটাকে দেখো, তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে হলো যেগুলো যেসব শ্রেণীর লিভারে শক্তি প্রয়োগ বিন্দু ওজনের এবং ভারসাম্য বিন্দুর মাঝখানে থাকে। শক্তি যেখানে তুমি প্রয়োগ করবা, সেই ওজন এবং যে ভারসাম্য বিন্দু থাকবে তার কোথায় থাকবে, মাঝখানে থাকবে। যেমন চিমটায়, ঠিক আছে? চিমটে চেনো, যেমন ধরো যারা ওই কী বলে কামার বাড়ি, যেটাকে বলে দা বাটি যেখানে বানায়, সেখানে গিয়ে দেখবা যে আমরা এরকম একটা চিমটা ব্যবহার করে, ঠিক আছে? ধরো দেখাচ্ছি, এরকম একটা, এখানে ধরো চাপ দেয়, আর এখানে ধরো কয়লা না কি থাকে, ধরো এটা চিমটে দিয়ে এইভাবে চাপ দিয়ে নিয়ে আসে, ঠিক আছে? ওইটাকে কি বলা হয়, কোন শ্রেণীর লিভার বলা হয়, তৃতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে? অপশন নাম্বার ডি। পরেরটা দেখো, নিচের কোন জ্বালানির তাপমাত্রা উৎপাদনের ক্ষমতা সব থেকে বেশি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? নিচের কোন জ্বালানির তাপমাত্রা উৎপাদনের ক্ষমতা সব থেকে বেশি বলো? কাঠ, কয়লা, প্রাকৃতিক গ্যাস না হাইড্রোজেন? সঠিক উত্তর কি হবে, হাইড্রোজেন। হাইড্রোজেনের তাপমাত্রা দহনে মানে সব থেকে বেশি করে, ঠিক আছে? তাপমাত্রা সবথেকে বেশি, এটি সর্বাধিক শক্তিশালী, ঠিক আছে, তাপমাত্রা বাড়ানোর জন্য। তারপরটা দেখো, গাছের পাতায় সবুজ রঙের মূল উপাদানে কোন ধাতু থাকে? গাছের পাতা দেখেছো অবশ্যই, গাছের পাতায় একটা সবুজ রঙের মূল উপাদান থাকে, ওটার মধ্যে কোন ধাতু থাকে জানো? সেটা থাকে কোনটা বলো? বেরিয়াম না বেরিবিরিয়াম না ম্যাগনেসিয়াম না কোনটা হবে বলো? সঠিক উত্তর হবে কি, ম্যাগনেসিয়াম। হ্যাঁ, কারণটা কি? দেখো এখানে ব্যাখ্যা সহ দেখো, পাতার সবুজ যে পদার্থ সেটা ক্লোরোফিলে ম্যাগনেসিয়াম থাকে সবুজ পদার্থের মধ্যে, যা এটা কাজটা কি ম্যাগনেসিয়ামের, যা কি করে, সূর্যের আলো শোষণ করে খাদ্য তৈরি করে, ঠিক আছে? গাছের পাতার মাধ্যমে, তার মানে সূর্যের যে আলো আছে সেই আলো থেকে গাছের পাতার মাধ্যমে কি করে, গাছ খাদ্য শোষণ করে, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। কোন প্রক্রিয়ায় কোনো পদার্থ সরাসরি কঠিন থেকে বাষ্পে পরিণত হয়? দেখো কঠিন একটা পদার্থ, যেমন দেখো বরফ যদি গলে যায়, বরফ কিন্তু একটা কঠিন পদার্থ, কারণ এটা শক্ত, সেটাকে যদি জল হয়ে যায় তাহলে সেটা কঠিন থেকে কি হয়, তরলে পরিণত হয়। কিন্তু কঠিন থেকে ডাইরেক্ট বাষ্পে পরিণত হয়, সেটার উদাহরণ চেয়েছে এখানে, ঠিক আছে? ওটা ধরো ওইটাই হবে, যে একটা শুকনো বরফ, হ্যাঁ, শুকনো বরফে যদি কার্বন ডাইঅক্সাইড বা সরাসরি গ্যাসে পরিণত হয়ে যায়, সেটাকে বলা হয়েছিল কি, ঊর্ধ্বপাতন বলা হয়। তাহলে এটাকে সঠিক উত্তর কি হবে, ঊর্ধ্বপাতন। কোন প্রক্রিয়ায় যায়, সেই প্রক্রিয়াটা ঊর্ধ্বপাতন।
ঠিক আছে, তাহলে শুকনো বরফ যখন কার্বন ডাইঅক্সাইড সরাসরি মানে সেটা যখন জলীয় জল দ্রবণটা যদি না থাকে তখন সেটা ঊর্ধ্বপাতন বলা হয়। ঠিক আছে, এই জন্য এইভাবে হয়। তারপরটা দেখো, নিচের কোন খনিজের লোহা সব থেকে বেশি থাকে? নিচের কোন খনিজের লোহা সব থেকে বেশি থাকে বলো? সেটা হবে কোনটা? ম্যাগনেটাইটে। কোনটায়? ম্যাগনেটাইট। এটা অনেকেই জানো। ঠিক আছে, ম্যাগনেটাইটে। ম্যাগনেটাইট দেখো ব্যাখ্যাটা দেখো, প্রতিটা প্রশ্নের ব্যাখ্যা আছে, এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সহজ পাচ্ছে, এই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখো। যে না বুঝবে সে ব্যাখ্যা দেখলে অটোমেটিক বুঝে যাবে। দেখো ম্যাগনেটাইটের লোহার পরিমাণ সব থেকে বেশি থাকে। ঠিক আছে, খনিজের লোহার পরিমাণ বেশি থাকে, তাই এটি উত্তম আকরিক বলা হয়। এটা আর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে এই ম্যাগনেটাইটকে কি বলা হয়? একটা উত্তম আকরিক বলা হয়। ঠিক আছে, মনে রাখবে। তারপর দৃষ্টিশক্তির জন্য চোখে কোন দুটি কোষ কাজ করে? এই যে আমাদের দৃষ্টিশক্তি অনেকের কম থাকে, অনেকের বেশি থাকে, এই দৃষ্টিশক্তির জন্য চোখে কোন দুটি কাজ বেশি থাকে জানো? খুবই ভালো একটা প্রশ্ন। দেখো এটা কোনটা হবে? রড এবং কোন কোষ। কোন কোষ হবে? দেখো এখানে ব্যাখ্যাটা দেখো, রেটিনার থাকা রড কোষ অন্ধকারে দেখা যায়, আর কোন কোষ দেখো, এটা 100% মানে কি বলবো, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, কি হবে? তার মানে আমরা যে অন্ধকারে দেখতে পাই সেটা কোন কোষের মাধ্যমে বলো? রড কোষ, এই অন্ধকারে দেখা যায়। আর কোন কোষ, কোন কোষের মাধ্যমে কি পারা যায়? রং চিনতে পারি আমরা, যেটা কোন কালারে। যেমন অনেকে থাকে না কালার ব্লাইন্ড। ঠিক আছে, অনেকে দেখবে যে কালার ব্লাইন্ড দেখতে পারে না, সবাই সাদা কালো দেখে, তার মানে তারা নিজেরাই বুঝতে পারে, আমরা তো বুঝতে পারি না। তো এটা কিসের জন্য হয়? কোন কোষ নামে একটা কোষ আছে, সেই কোষের মাধ্যমে আমরা তাদের কি থাকে দেখালো, তাদের এটা থাকে না, এই জন্য বা কম থাকে, এই জন্য কি তারা রং চিনতে পারে না। ঠিক আছে, তো তারপর একটা দেখো, দেখো খুবই ভালো ভালো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু এগুলো দেখে নিও। পরেরটা দেখো, গাড়ির ব্যাটারিতে কোন তরল রাসায়নিক ব্যবহার হয়? দেখো গাড়ির ব্যাটারিতে কোন তরল রাসায়নিক ব্যবহার হয়? ঠিক আছে, পটাশ ধাতু দ্রব্য, নাইট্রিক অ্যাসিড না সালফিউরিক অ্যাসিড না ল্যাকটিক অ্যাসিড? সঠিক উত্তর কোনটা হবে বলো? সঠিক উত্তর হবে সালফিউরিক অ্যাসিড। কথা এই যে সালফিউরিক অ্যাসিড। ব্যাখ্যাটা একটু দেখো, যে গাড়ির লিড ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড থাকে, যা বিদ্যুৎ উৎপাদনে সাহায্য করে। আর অ্যাসিডটা কি বিদ্যুৎ, মানে গাড়ির ব্যাটারিতে তেমনি বিদ্যুতের জন্য রাখা হয়, সেটা বিদ্যুৎ উৎপাদনের জন্য সাহায্য করে কি? এই সালফিউরিক অ্যাসিডটা। ঠিক আছে, পরেরটা দেখো, নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহক দ্রবক নয়? ভালো একটা প্রশ্ন। নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহক দ্রবক নয়? নয় কিন্তু বলেছে, দেখে নিও। সেটা হচ্ছে কি? লবণ। দেখো এটা সবাই জানে, লবণ মেশানো জল। কারণ লবণ মেশানো জলে আয়ন তৈরি হয়। ঠিক আছে, লবণ মেশানো জলে কি হচ্ছে? আয়ন তৈরি হয়, তাই এটি বিদ্যুৎ পরিবাহক হয়। আর বাকিগুলো কি? বাকিগুলো হবে না এখানে। ঠিক আছে, এটা হবে না, তাহলে এটাই হবে। পরেরটা দেখো, মহাকাশ থেকে আকাশ কেমন দেখা যায়? এটা 100% ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। দেখো মহাকাশ থেকে আমাদের আকাশটাকে কিরকম, মানে আমাদের আকাশটাকে কিরকম দেখায়? সেটা হচ্ছে কি? লাল নীল কালো। সেটা হচ্ছে কালো দেখায়। অপশন কোথায় আছে? এই যে কালো। এবং কেন কালো দেখায়? মহাকাশে বাতাস না থাকে, তাই মহাকাশে তো হাওয়া নেই। ঠিক আছে, বাতাস না থাকায় কি হয়? আলো ছড়ায় না। হ্যাঁ, আর তাই মহাকাশটাকে কি দেখায়? কালো দেখায়। বলতে পারলে আলোটাকে ছড়ানো দেখায় না, এই জন্য মহাকাশ থেকে আকাশটা কি দেখায়? একদম কালো দেখায়, যে কালো হয়ে আছে। ঠিক আছে, খুবই ভালো একটা প্রশ্ন। পরেরটা দেখো, পাতার সবুজ পদার্থে কোন ধাতুটি কেন্দ্রে থাকে? পাতার যে সবুজ পদার্থ আছে সেই কোন ধাতুটি কেন্দ্রের মধ্যে থাকে? একটা পাতার মধ্যে সবুজ পদার্থটা, এই টাইপের একটা কোশ্চেন একটু আগে ছিল। দেখো লোহা, ম্যাগনেসিয়াম না ক্যালসিয়াম? এক প্রশ্ন দুটো দেওয়া হয়ে গেছে, আই থিঙ্ক ম্যাগনেসিয়াম হবে, তাই তো? যে ক্লোরোফিলের কেন্দ্রে ম্যাগনেসিয়াম থাকে, যা সূর্যের আলো থেকে খায়। এক প্রশ্নটা দুটো হয়ে গেছে, সরি। পরেরটা দেখো, দেখো ওরাইজা স্যাটিভা এই নামক কোন ফসলের বৈজ্ঞানিক নাম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ওরাইজা স্যাটিভা এটা কোন ফসলের বৈজ্ঞানিক নাম বলো? এটা হচ্ছে কি? ধানের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো ওরাইজা স্যাটিভা হলো একটা কি? ধানের বৈজ্ঞানিক নাম। ঠিক আছে, পরেরটা দেখি, এটা একটা কি যাবে? একটা তো বৈজ্ঞানিক নাম। পিঞ্জর বা চিমটি কোন শ্রেণীর লিভার? চিমটা আর চিমটি কিন্তু আলাদা, বারবার বলছি। দেখো এটা একটু আগে দেখেছো তোমরা, হয়তো ভাববা কি তৃতীয় শ্রেণীর লেবার, না এটা কিন্তু প্রথম শ্রেণীর লেবার। চিমটি কিন্তু বলেছে এখানে। চিমটি কেমন? ধরো এটা ধরো একটা প্লাস, প্লাস মানে বুঝতে পারছো তো, যেটা ওই মানে প্লাস রাখতে পারছি না, যেমন ধরো এই কোনো কিছুর ওই তার কাটার জন্য যেগুলো ইউজ করা হয়, যে মাঝখানে তোমার কি থাকে? ভরটা থাকে। যেমন ধরো এই পাশে, না ধরো এখান থেকে দিচ্ছি। ঠিক আছে, ধরো এই এরকম থাকে, এই যে প্লাসটা তো এরকমই থাকে, তাই তো? এখানে এই দেখা থাকে, আর এখানে হচ্ছে তোমার ভরটা থাকে। এটা হচ্ছে কি? চিমটি বলা হবে। কিন্তু এটা কোন শ্রেণীর লেবার? প্রথম শ্রেণীর লেবার। ঠিক আছে, যে এখানে মাঝখানে তোমার উলম্বটা থাকে। তারপরটা দেখো, কারণ যেটা কি? হ্যাঁ এই দেখো, এই দেখো, দেখো নিচে তাই বলেছে যে ভারসাম্য বিন্দু কোথায় থাকে? মাঝে বিন্দু। দেখেছো আমি একটু আগে বললাম না যে ইসের যেমন পালার, যে দাড়ি পাল্লার যেমন মাঝখানে এখানে মাঝে থাকে, আর এটার মাঝখানে এখানে মাঝে আছে, তাই এটি কোন শ্রেণীর লিভার? কারণ এই পাশে আর এই পাশে দুটো, দেখো এই পাশে দেওয়া হয়। তুমি এখন বলবে যে আগেরটাও তো তোমার মাঝেই ছিল ভারসাম্য বিন্দু, তাহলে ওটা কেন তৃতীয়টা হলো? কারণ দেখো এটা এই পাশ থেকে বল প্রয়োগ করা হয়, এই পাশে হচ্ছিল তোমার কার্য হয়। ঠিক আছে, আর আগেরটা কিন্তু তা নয়, আগেরটা কিন্তু এক পাশ থেকেই দেওয়া হয় আর এক পাশে। ঠিক আছে, ওটা আলাদা, তাই এটা দেখে এই জন্য। আর পরেরটা দেখো, আলো পানিতে প্রবেশ করলে বাঁকা দেখা যায় কেন? খুবই ভালো একটা প্রশ্ন। দেখো এটার কারণ হচ্ছে হলো কি? কারণ এই দেখো ব্যাখ্যাটাকে দেখো, তাহলে বুঝতে পারবে। ঘন মাধ্যমে আলো ধীর গতিতে চলে। ঠিক আছে, জলের মধ্যে জলটা যত ঘন হবে তত আলো তত কী হবে? ধীর গতিতে চলবে, তাই সেটা বাঁকা দেখা যায়। তাহলে সঠিক উত্তরটা দেখো, যে আলোর গতি কমে যায় এর জন্য নাকি আলো প্রতিফলিত হয় না, আলো দুর্বল হয় না, আলো বেঁকে যায়? আলো আই থিঙ্ক বেঁকে যায় এই জন্য। ঠিক আছে, কারণ ওই জলের মধ্যে কি হয়? প্রবেশ করতে পারে না, ঘন যেটাই থাকে। তারপরে দেওয়া হয়ে যায়, নিচের কোনটি উদ্ভিদ কোষে থাকে না? বলো কোনটি এর মধ্যে উদ্ভিদ কোষে থাকে না? একটা উদ্ভিদ কোষের মধ্যে কোনটা থাকে না? সব দেখো ব্যাখ্যা, দেখো ব্যাখ্যা দেখলে বুঝতে পারবে। কি হবে? সেন্ট্রায়োল সাধারণত প্রাণী কোষে থাকে, আর উদ্ভিদ কোষে নয়। ঠিক আছে, কোনটা দেখো? চলো উদ্ভিদ কোষে থাকে না কোনটা? কোনটা দেখালাম? সেন্ট্রায়োল। এই যে অপশন নাম্বার বি। ঠিক আছে, কেন্দ্রানুদণ্ড। এটা কোথায় থাকে না? তোমার উদ্ভিদ কোষে। ঠিক আছে, পরেরটা দেখো, গ্যাস তৈরি করার
প্রক্রিয়াটিকে কি বলা হয়? একটা গ্যাস যে তৈরি করা সেই প্রক্রিয়াটাকে পুরো প্রসেসটাকে কি বলা হয় বলো? যেমন গ্যাস কোন অবস্থা থেকে কোন অবস্থা হয় জানো? গ্যাস প্রথমে থাকে তরল পদার্থ আর সেটাকে উত্তাপে কি হয়ে যায়? বাষ্প নেয়। ঠিক আছে? আর এটাই কি হয়? গ্যাসে রূপান্তরিত হয়। গ্যাসটা তো বুঝতেই পারছো, দেখছো বাষ্পে উড়ে চলে যায়। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে বলো? তরল থেকে গ্যাসে রূপান্তর। অপশন নাম্বার ডি। বুঝতে পারলে? প্রথমে কিন্তু তরল থাকে, তারপর সেটা উত্তর হয়ে গিয়ে বাষ্পে রূপান্তর হয়। তাহলে তরল থেকে কিসে হয়? গ্যাসে রূপান্তর হয়। তারপরেরটা দেখো, গতি বা বেগ পরিমাপের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? ভেরি 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 ইম্পর্টেন্ট। গতি বা বেগ পরিবর্তনের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? দেখো এটা তো সব একদম নর্মাল প্রশ্ন, ব্যাটারি দিয়ে তো ব্যবহার করবে না, শব্দ যন্ত্র না, বিকিরণ যন্ত্র না, হবে কি গতিমাপক কোনো একটা যন্ত্র দিয়ে হবে। হ্যাঁ, গাড়ি বিমান ইত্যাদিতে গতিমাপক পরিমাপক যন্ত্র দিয়ে কি গতিমাপা হয়। ঠিক আছে, এটা একটা ইজি কোশ্চেন ছিল। বাতাসে আর্দ্রতা বেড়ে গেলে কি ঘটে? বাতাসের মধ্যে যদি আমাদের আর্দ্রতা বেড়ে যায় তাহলে কি হয়? বাষ্পীভবন হয়, ঘনীভবন হয়, নাকি বাতাস ঠান্ডা হয়, না বাতাস গরম হয় বলো? বাতাসে দেখো ব্যাখ্যাটা দেখো তাহলে বুঝতে পারবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে নতুন বাষ্প সহজে তৈরি হয়, আর এটাকে কি বলা হয়? তাই বাষ্পীভবন করে। সঠিক উত্তর কি হবে? বাষ্পীভবন করে। বুঝতে পারলে? এবং ব্যাখ্যাটা দেখো সুন্দর করে বুঝে দেখো, না বুঝলে আবার দ্বিতীয়বার করে একটু স্কিপ করে আবার নতুন করে ব্যাখ্যা করে দেখবে। বাতাসে আর্দ্রতা বেড়ে গেলে কি ঘটে? বাতাসে জলীয় বাষ্প বেশি থাকলে নতুন বাষ্পে সহজে তৈরি করা হয় না। ঠিক আছে, বাতাসের মধ্যে জলীয় বাষ্প থাকে তাহলে নতুন কোনো বাষ্প তৈরি হয় না, আর এটাকে বলা হয় কি? তাই ঘনীভবন ঘটে বা বাষ্পীভবন ঘটে। ঠিক আছে, উড়ে চলে যায়, আকাশে উড়ে চলে যায়। পরে দেখো, কোন ধাতুর অক্সাইড ক্ষার ধর্মযুক্ত? এর মধ্যে কোন ধাতুর অক্সাইডটা ক্ষার ধর্মযুক্ত? কি হবে? অম্লধর্মী, নিরপেক্ষ, না ক্ষারধর্মী, না উভয়ধর্মী বলো? কোনটা হবে? ব্যাখ্যাটা দেখো তাই বুঝতে পারবে। ধাতুর অক্সাইড সাধারণত ক্ষারীয় প্রকৃতির হয়। ধাতুর যে একটা অক্সাইড এটা কোন প্রকৃতির হয়? ক্ষারীয় প্রকৃতির, ক্ষার জাতীয়, যা জলে দ্রবণীয় হয়ে ক্ষার তৈরি হয়। তাহলে কোন ধর্ম? ওইখান তো বলে দিয়ে, তাহলে কোন ধর্ম হবে? এটা ক্ষার ধর্ম। তাহলে কোন ধাতুর অক্সাইড ক্ষার ধর্মযুক্ত? ক্ষার ধর্মী। পরেরটা দেখো, পরেরটা শেষ না, পরেরটা না। আগামী বছরে শক্তির জন্য সবথেকে দ্রুত বাড়তে থাকা উৎস কোনটি? আগামী বছর মানে সামনে যে বছরগুলো আসছে, মানে যেগুলো আসছে, সেই শক্তির জন্য সবথেকে দ্রুত বাড়তে থাকে কোনটি? কয়লা, প্রাকৃতিক গ্যাস, পুনর্নবায়নযোগ্য শক্তি, না পারমাণবিক শক্তি বলো? ব্যাখ্যাটা দেখো, সৌর, বায়ু, জলবিদ্যুৎ শক্তি পরিবেশ বান্ধব এবং দ্রুত জনপ্রিয় হচ্ছে। তাহলে কোনটার মধ্যে দেখো তো? সৌর, বায়ু এবং জলবিদ্যুৎ। এটাকে বলা হয় কি? তোমার কোথায় গেল? পারমাণবিক শক্তি, তাই তো? না পুনর্নবায়নযোগ্য শক্তি? অপশনটা একটু কেরম কেরম লাগছে। ঠিক আছে, দেখো তারপরটা দেখো, এটা দেখো দেখো, সৌর, বায়ু ও জলবিদ্যুৎ এবং পরিবারযোগ্য শক্তি দ্রুত জনপ্রিয় হচ্ছে। কোনটি দ্রুত বাড়তে থাকা উৎস? পুনর্নবায়ন কি? পুনর্নবীন কোন শক্তি, ওটাই হবে। তারপরটা দেখো, আজকে শেষ এবং লাস্ট কোশ্চেনটা দেখো, 100 ওয়াটে, দেখো এটা একটা অঙ্ক চাইবে, 100 ওয়াটের একটি বাতি 5 ঘন্টা জ্বললে মোট কত বিদ্যুৎ খরচ হবে? 100 ওয়াটের একটা বাতি 5 ঘন্টা চলবে। দেখো 100 ওয়াট, ডাব্লিউ এর মান কত বলে দিচ্ছে? ওয়াট, এবং 5 ঘন্টা টি এর মান যদি হয় তাহলে কত ইউনিট কারেন্ট চলবে? ঠিক আছে, 100 ওয়াটের এই বাতি, দেখে এই ম্যাথটা দেখো, খুব সুন্দর একটা ম্যাথ। যে 100 ওয়াটকে আমরা আমরা জানি যে কিসে কিলোওয়াট বা ইউনিটে কিসে আনতে হয়। ইউনিট আনার জন্য প্রথমে কি করতে হবে? দেখো যে ওয়াটটা আছে সেটাকে কিলোওয়াটে আনতে হবে। 100 ওয়াটে কত কিলোওয়াট জানো? 0.101 কিলোওয়াট। হ্যাঁ, তাহলে 0.01 কিলোওয়াটে আনার পরে তারপর সেটাকে ঘন্টা দিয়ে গুণ করে, তাহলে হবে কত? 5.5 সাথে যদি 0.1 গুণ করি তাহলে কত হবে? 0.5 কিলোওয়াট ঘন্টায়। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে কি? 0.5 ইউনিট। বুঝতে পারলে? খুব ভেরি ভেরি একটা অঙ্ক এখানে। তার মানে আমাদের যে ওয়াটটা থাকে সেটাকে প্রথমে আমরা কিসে নিয়ে আসি? কিলোওয়াটে। এবং কিলোওয়াটের সাথে যে যতক্ষণ তোমার একটা ধরো 5 ঘন্টা 6 ঘন্টা যতটা কাজ জ্বলেছে লাইটটা বা ফ্যানটা, সেটাকে দিয়ে গুণ করলে কি পাওয়া যায়? কত কিলোওয়াট ঘন্টায় পাওয়া গেল। আর কত কিলোওয়াট ঘন্টায় যেটা হয় সেটাকে আমরা কি? ইউনিটে পরিমাণ করি। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং ভিডিও পেতে গেলে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ।